ইরান সংকটে সারা বিশ্ব আক্রান্ত। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় তেল সরবরাহকারী দেশগুলো থেকে তেল পরিবহনে বিঘ্ন ঘটায় সারা বিশ্বই জ্বালানি সংকটে পড়েছে। তেলের দাম বাড়ছে হু হু করে, আর বাংলাদেশের মতো মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর দেশের অবস্থা অত্যন্ত কাহিল। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে জ্বালানি যোগানদাতা পেট্রোল পাম্পগুলো। মানুষ পেট্রোল পাম্পগুলোতে হামলা চালানোর মতো পরিস্থিতি শুরু হয়েছে। মানুষ আতঙ্কিত। এরই মধ্যে আমেরিকার কাছে অনুমতি চেয়েছিলেন বাংলাদেশের সদ্য দায়িত্ব গ্রহণকারী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যে রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে কিনা বাংলাদেশ সে বিষয়ে। সমালোচকরা বলছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ কেন আমেরিকার কাছে অনুমতি চাইছে? এই প্রশ্নের উত্তর মানুষ দিয়ে দিচ্ছে। বলছে যে আমেরিকার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় বসলে তো এমনটাই হবে। ওদিকে আমেরিকা ভারতকে অনুমতি দিয়েছে রাশিয়া থেকে তেল আমদানির। প্রশ্ন হলো, বাংলাদেশকে যদি অনুমতি না দেয় আমেরিকা, তাহলে কি হবে? আমির খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন অনেক দিনের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে বললেও রাশিয়ার থেকে তেল আমদানির অনুমোদন দেবেন বলে কেউ মনে করছে না। তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? আজকে আলোচনার বিষয় সেটি। বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো তেল সরবরাহ করতে পারছে না, লম্বা লাইন। অনেকে বলছেন যে বিএনপির ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য তেলের ঘাটতি দেখানো হচ্ছে বা তেল নেই বলে প্রচার করা হচ্ছে। জ্বালানি মন্ত্রী বলছেন যে তেলের কোনো অভাব নেই বাংলাদেশে, কিন্তু লম্বা লাইন, যে কোনো মুহূর্তে মারামারি লাগবে। এরই মধ্যে বাংলাদেশ আমেরিকার কাছে অনুমতি চেয়েছে, যে কথা আমি শুরুতেই বলেছি। বাংলাদেশের এই অনুমতি প্রার্থনার মধ্যে যে গভীর দুর্বলতা লুকিয়ে আছে সেটি আজ আর ঢেকে রাখা সম্ভব নয়। একটি স্বাধীন রাষ্ট্র তার বাণিজ্যিক সিদ্ধান্তের জন্য অন্য রাষ্ট্রের অনুমতি প্রার্থনা করতে বাধ্য হয় কেবল তখনই যখন তার বিকল্প প্রায় ফুরিয়ে যায়। বাংলাদেশের জ্বালানি আমদানি নির্ভরতা ৯৫% কাছাকাছি। এর মানে দেশের শক্তি নিরাপত্তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বা আন্তর্জাতিক দয়ার উপর নির্ভরশীল। আর যখন সেই বাজারে ভূকম্পন শুরু হয়, তখন বাংলাদেশের মতো দেশের পছন্দের বিলাসিতা থাকে না। তবে এই সংকটের আসল গভীরতা বুঝতে হলে আন্তর্জাতিক তেল বাজারের গতি প্রকৃতি দেখতে হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের ১/৪ এবং বৈশ্বিক এলএনজি বাণিজ্যের প্রায় ১৯% চলাচল করে। ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ার সাথে সাথে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে ব্রেন্ট ক্রুডের দাম $১১৩ উপরে চলে গেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, গোল্ডম্যান স্যাক্স সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দাম $১৩৫ পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। কেউ কেউ বলছেন $২০০ ছাড়িয়ে যাবে। এর প্রভাব বাংলাদেশের উপর পড়তে শুরু করেছে এবং প্রায় তাৎক্ষণিকভাবে পড়ছে। সরকার ইতিমধ্যে জ্বালানি রেশনিং করতে বাধ্য হয়েছে। মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির জন্য দৈনিক সীমা বেঁধে দেওয়া হয়েছে। ডিজেল বিক্রিতে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। ৪টি ইউরিয়া সার কারখানা গ্যাস সাশ্রয়ের জন্য বন্ধ করতে হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগেভাগে বন্ধ ঘোষণা করতে হয়েছিল। এগুলো কোনো স্বাভাবিক অর্থনীতির লক্ষণ নয়, এগুলো জরুরি অবস্থার প্রকাশ। বাংলাদেশের অবস্থা আরও জটিল হয়েছে এলএনজির বাজারে। জানুয়ারিতে যে এলএনজি প্রায় $10 প্রতি MMBTU দরে পাওয়া যাচ্ছিল, মার্চে সেটি 20.67 বা 76 থেকে $28.28 পর্যন্ত লাফিয়ে গেছে। স্পট মার্কেট থেকে 3টি এলএনজি কার্গো কিনতে হয়েছে এই অস্বাভাবিক দামে। এর ফলে কেবল বিদ্যুৎ এবং গ্যাস সেক্টরেই চাপ পড়েনি, নগদ ডলার সংকট তীব্র হয়েছে, ভর্তুকির বোঝা বেড়েছে, আর সরকারের আর্থিক সক্ষমতা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ এখন $2 বিলিয়ন বেশি নতুন অর্থায়ন খুঁজছে। এই প্রেক্ষাপটেই রাশিয়ার তেল আমদানির প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া এখন বিশ্ববাজারে ছাড়ের দামে তেল বিক্রি করছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ তেলে ডিসকাউন্ট থাকছে প্রায় $10 থেকে $15 পর্যন্ত। ভারত এই সুযোগের সদ্ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র ভারতকে প্রথমে 30 দিনের অস্থায়ী ওয়েভার দিয়েছিল, পরে সেটি 11 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ফলে ভারতীয় রিফাইনারিগুলো সাগরে আটকে থাকা রুশ তেল কিনে বড় পরিমাণ সাশ্রয় করতে পারছে।
কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চিত্র একদম ভিন্ন। আমির খসরু মাহমুদ চৌধুরী মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসেনের সাথে বৈঠকের পর শুধুমাত্র বিষয়টি ওয়াশিংটনে পাঠানো হবে ধরনের কূটনৈতিক সান্ত্বনাই পেয়েছিলেন রাষ্ট্রদূতের কাছ থেকে। একই আঞ্চলিক সংকটে ভারতকে অপারেশনাল ছাড় দেওয়া হয়েছে আর বাংলাদেশকে দেওয়া হয়েছে প্রতীক্ষার পরামর্শ। এই বৈষম্য নিজেই একটি স্পষ্ট ভূ রাজনৈতিক বার্তা বহন করছে। যদি আমেরিকা বাংলাদেশকে এই অনুমতি না দেয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথম সমস্যা হবে বাংলাদেশকে আরো দামি বিকল্প বাজারে যেতে হবে। দ্বিতীয় সমস্যা হলো প্রতিবেশী দেশগুলো নিজেদের সংকটে পড়বে। ভারত স্পষ্ট করে জানিয়েছে আগে তারা নিজেদের চাহিদা পূরণ করবে, তারপর রপ্তানির কথা ভাববে। চীন মার্চে ডিজেল, গ্যাসোলিন এবং জেট ফুয়েল রপ্তানি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আঞ্চলিক বিকল্পগুলো ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুতর সমস্যা হলো সামাজিক অস্থিরতা। পেট্রোল পাম্পের সামনে যা ঘটছে সেটি একটি অশুভ পূর্বাভাস। বাংলাদেশে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সতর্ক করেছে যে সরবরাহ সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে ফিলিং স্টেশনগুলো যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। দীর্ঘ লাইন, একই ব্যক্তির বারবার তেল নেওয়া, রাতের অন্ধকারে মব সৃষ্টি করে জোর করে পাম্প খোলানো, এগুলো কোনো নিরবচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি সরবরাহ সংকটের অস্বাভাবিক পরিস্থিতি। বাগেরহাটে খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর এবং কর্মচারী মারধরের ঘটনা সেই ভয়ানক ভবিষ্যতের আগাম নমুনা। একজন বিএনপি নেতাই কাজ করেছেন। জ্বালানি যখন দুর্লভ হয়ে পড়ে তখন সেটি আর কেবল অর্থনৈতিক পণ্য থাকে না, সেটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের ফুলবাড়ির কথা ভুলে যাইনি আমরা। ফুলবাড়ি কয়লা খনির কথা মনে আছে, যেখানে প্রায় সরকার পতনের ঘটনা ঘটিয়ে ফেলেছিল বিএনপি আমলে। যার কাছে জ্বালানির প্রবেশাধিকার আছে সে শক্তিশালী, যার নেই সে ক্ষুব্ধ এবং অস্থির। এর বাইরে বাংলাদেশের আরেকটি বড় উদ্বেগ হবে রেমিটেন্স প্রবাহের প্রভাব। দেশের বিপুল সংখ্যক শ্রমিক মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলোতে কাজ করেন। যদি আঞ্চলিক অস্থিরতা দীর্ঘায়িত হয় তবে সেখানে নির্মাণ এবং সেবা খাতে প্রভাব পড়তে বাধ্য। তবে এখানে একটি দ্বন্দ্বমূলক পরিস্থিতিও আছে। তেলের দাম বেশি থাকলে উপসাগরীয় দেশগুলোতে অধিক রাজস্ব পাবে এবং নতুন প্রকল্প শুরু করতে পারবে, ফলে শ্রমের চাহিদাও হয়তো বাড়তে পারে। রপ্তানি খাতেও ঝুঁকি তৈরি হচ্ছে। যদি বৈশ্বিক অর্থনীতি স্টাগফ্লেশনের দিকে যায় তবে একই সঙ্গে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং প্রবৃদ্ধি হ্রাস, তাহলে পশ্চিমা দেশগুলোতে ভোক্তা ব্যয় কমে যেতে পারে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মূলত এই বাজারগুলোর উপর নির্ভরশীল। বৈশ্বিক অনিশ্চয়তা বাড়লে অর্ডার কমে যাওয়া, উৎপাদন হ্রাস এবং কর্মসংস্থানের চাপের আশঙ্কা করা হয়। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও আরেকটি ঝুঁকির ক্ষেত্র। সাম্প্রতিক বছরগুলোতে লোহিত সাগর এবং সুয়েজ খালে নিরাপত্তার সমস্যার কারণে অনেক জাহাজ দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করছে। এতে শিপিং কস্ট বেড়েছে এবং পণ্য পরিবহনে সময়ও বেশি লাগছে। ইরান নিয়ে সংঘাত যদি সমুদ্রপথে নতুন নিরাপত্তা সংকট তৈরি করে তাহলে আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই খরচ বাড়বে। বাগেরহাটের যে ঘটনার কথা উল্লেখ করলাম সেই ভয়ঙ্কর ঘটনাটি আসলে আমাদের নিকট ভবিষ্যতের আগাম ছবি। গত 23শে মার্চ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে খানজাহান আলী ফিলিং স্টেশনে তেল না পাওয়া নিয়ে হামলা, ভাঙচুর এবং কর্মচারীকে মারধরের অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে বিষয়টি শুধু একজন স্থানীয় নেতার উচ্ছৃঙ্খলতা নয়, বিষয়টি হলো জ্বালানি যখন অপ্রতুল হয়ে যায় তখন রাজনৈতিক পরিচয়, দলীয় প্রভাব, স্থানীয় শক্তি, মব, চাপ সবকিছু জ্বালানির লাইনে নেমে আসে। যে জিনিসটি বাজারে নিয়ম মেনে বিক্রি হওয়ার কথা তা যখন ক্ষমতার পণ্য হয়ে যায় তখন সমস্যা তো ঘটবেই। আজ কর্মচারী মার খাচ্ছে, ফলে কাল ট্যাঙ্কার লুট হবে, পরশু ডিপো ঘিরে ভিড় হবে। এই ধারাবাহিকতা অস্বাভাবিক নয়, বরং স্বল্প সরবরাহের রাজনীতিতে এটা স্বাভাবিক পরিণতি। বাংলাদেশের জন্য বিপদ আরো গভীর, কারণ জ্বালানি সংকট এখানে একা আসে না। জ্বালানি সংকট এলে বিদ্যুৎ সংকট আসে, বিদ্যুৎ সংকট এলে শিল্পের উৎপাদন কমে, উৎপাদন কমলে রপ্তানি আয়ে চাপ পড়ে, আমদানি বিল বাড়লে রিজার্ভে চাপ পড়ে, আর রিজার্ভে চাপ পড়লে মুদ্রা দুর্বল হয়। এই পুরো চক্রটি এখন সক্রিয় বাংলাদেশে। বাংলাদেশের তৈরি পোশাক খাত, কৃষি, পরিবহন, নির্মাণ, সার উৎপাদন সবই জ্বালানির সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে এটি শুধু পাম্পে তেল না থাকার সমস্যা নয়, এটি পুরো অর্থনীতির খরচের কাঠামো ভেঙে পড়ার সমস্যা। রয়টার্সের প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কারখানাগুলো ডিজেল এবং বিদ্যুৎ সংকটে আঘাত পাচ্ছে এবং সরকারকে আমদানি
বিদ্যুৎ ব্যবস্থাপনায় অস্বাভাবিক কৃচ্ছ সাধনে যেতে হয়েছে। সবচেয়ে বড় কথা, রাশিয়া থেকে আমদানির প্রশ্নটি এখানে অর্থনীতির যতটা তার চেয়ে বেশি সার্বভৌমত্বের প্রশ্ন। একটি দেশ যখন নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয় রাষ্ট্রের রাজনৈতিক অনুমতির অপেক্ষায় থাকে, তখন বোঝা যায় তার কূটনৈতিক স্বাধীনতা আসলে নেই। ভারত ব্যতিক্রমী সুবিধা পায়, বাংলাদেশ আবেদন করে। ভারত কিনে ফেলে, বাংলাদেশ আশ্বাস পায়। শুধু এই পার্থক্যই বর্তমান বাস্তবতা। আর যদি ওয়েভার না আসে, তবে বাংলাদেশের সামনে দামি স্পট মার্কেট, অনিশ্চিত আঞ্চলিক সরবরাহ, বাড়তি ডলার চাপ, আরও কড়াকড়ি রেশনিং, পাম্পে অরাজকতা, শিল্পে বিঘ্ন ঘটা এবং সামাজিক ক্ষোভ, এই 7টি স্তরের সংকট একসঙ্গে খুলে যাবে। এখানে একটি নির্মম সত্য আছে, জ্বালানি সংকট যখন বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেটি অর্থনৈতিক সমস্যা। কিন্তু যখন মানুষ লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে ক্ষিপ্ত হয়, পাম্প মালিক নিরাপত্তা চান, ট্যাঙ্কার লুটের আশঙ্কা ওঠে, স্থানীয় রাজনৈতিক কর্মীরা হামলায় জড়িয়ে পড়ে, সরকার জ্বালানি কিনতে ঋণ খোঁজে আর বিকল্প উৎসের জন্য বিদেশি অনুমতির দিকে তাকিয়ে থাকে, তখন সেটি আর শুধু অর্থনৈতিক সংকট থাকে না, তখন সেটি রাষ্ট্রীয় ভঙ্গুরতা প্রকাশ হয়ে ওঠে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেদিকে যাচ্ছে বা ইতিমধ্যে চলে গেছে। এখন প্রশ্ন আর শুধু এই নয় যে তেল কত দামে আসবে, কবে আসবে। প্রশ্ন হলো তেল আদৌ নিয়মিত আসবে কিনা, আর এলেও সেটি কি বাজারে শৃঙ্খলা রেখে মানুষের কাছে পৌঁছবে কিনা। এই প্রশ্নের উত্তর যত অনিশ্চিত হচ্ছে, বাংলাদেশের সংকট তত ভয়ঙ্কর হয়ে উঠছে। এই সংকটে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন সবাই। দেখা হবে আবারও।